গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। পুরো শাসক গোষ্ঠী স্তম্ভিত, পুরো জাতি উদ্বেলিত। ওরা কারা, কোথা থেকে এলো তারা? এই যখন প্রশ্ন ছিল শাসক গোষ্ঠীর, তখন তাদের মাঝ থেকে উত্তর এলো, আমরা সমন্বয়ক। বন্দুকের নলের সামনে যাদের পর্বত সম দৃঢ়তা আমরা দেখেছি, যারা দুবাহু প্রসারিত করে নিজেকে উজাড় করে দিতে জানে, সেই সাহসী জেনারেশন জেন জি। দ্য ভয়েস অফ জেন জি আমরা আপনাদেরকে জানাবো সেই প্রজন্মের পরিচয়, গল্প এবং চিন্তাধারা। আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শাবাব হোসাইন মেহের। শাবাব, আসুন। শাবাব, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। নিশ্চয়ই। শাবাব, শুরুতেই আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছেন, প্রচন্ড পরিমাণে সেমিস্টারের চাপ থাকে, দেখা যায় পড়াশোনা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, এর মধ্যে আপনারা হয়তো গেমিং করছেন বা আউটিং করছেন, সবকিছু ছাপিয়ে এই যে দেশের জন্য কিছু করা, দেশের জন্য দাঁড়িয়ে যাওয়া বা বৈষম্য বিরোধী একটি আন্দোলনের জন্য আপনারা যে চিন্তা করলেন, কোথা থেকে এটি আসলো মাথায়? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্সপেক্টিভ যদি বলি, আমরা গত 16 বছর ধরে 17 বছর ধরে দেখে আসছি সিস্টেমটা ওয়াজ লাইক একটা নির্দিষ্ট জায়গায় আটকে আছে। দ্যাটস নট ইমপ্রুভিং ইন টার্মস অফ দ্য সিস্টেম। উন্নয়নের কথা আমরা অনেক দেখছি, অনেক শুনছি, যেটা সব সময় অলওয়েজ আমরা দেখছি যে হয়তো বছরের শেষে নয়তো নির্বাচনের আগে হয়। এরপর আমরা দেখছি বিভিন্ন ধরনের সিস্টেমেটিক অপারেশন, 13 থেকে শুরু করে 18, এভরিথিং। এত কিছুর পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই আসার জায়গাটা, সেটা সৃষ্টি হয়েছে মূলত আমরা যখন দেখছি যে এরকম একটা ন্যায্য দাবি যখন উত্থাপিত হইলো যে কোটা সিস্টেমটাকে আমরা রিফরমেশন চাই। ইট ওয়াজ নট আমরা অ্যাবলিশ চাই, আমরা রিফরমেশন চাচ্ছি। সেইখানে আমাদের ভাইয়েরা, আমার বোনেরা যখন এটা একটা রিফরমেশনের দাবি জানাইলো, তখন তাদের মুখের উপর বলা হইলো তারা রাজাকারের বাচ্চা। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাদেরকে অত্যাচার করা হইলো, মারা হইলো, কয়েকজনকে হত্যা করা হইলো। অ্যাট দ্যাট পয়েন্ট আমরা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিল করছি যে এটার বসে থাকার সময় না, কারণ দেখে ফেলছি অনেকটা। এটার শেষ না দেখা পর্যন্ত আসলে তখন আমাদের কারোই সহ্য হচ্ছিল না। আমরা দাবিটি যেহেতু যৌক্তিক এবং ন্যায্য ছিল, আরেকজন ছাত্রের উপরও হয়েছে, সেটি হতে পারে আপনারই সহকর্মী বা আপনারই সমবয়সী কোনো বন্ধু, যার কারণে ওই জিনিসটা আপনাকে ভেতর থেকে গ্রো করলো যে হ্যাঁ, আমাকেও যেতে হবে। জুলাইয়ের কোনো স্মৃতি, আপনি জুলাই ওয়ারিয়র্স, আমি যদি বলতে চাই যে আপনারা আসলে জুলাই ওয়ারিয়র্স, সেই জুলাইয়ের কোনো মেমোরিজ আমাদের সাথে শেয়ার করবেন? সবচেয়ে বড় মেমোরি আমার, যেটা এখনো আই ফিল লাইক টেরিবল রিমেম্বারিং ইট, আমি যখন প্রত্যেকদিন আন্দোলন হইতো, আন্দোলনের শেষে যখন বাসায় আসতাম, সন্ধ্যার পর তো বাসায় চলে আসতাম, তো আই ইউজ টু ডু আ থিং, যে মাগরিব পার হয়েছে, এরপর 1 থেকে 1.5 ঘন্টা হয়তো আমার রুমের লাইট অন থাকবে, বাট এরপর আই ইউজ টু টার্ন অফ দ্য লাইটস, যাতে আমার রুমটা বাকি অন্যান্য এরিয়ার লাইট অফ হওয়ার পরে বা অন্ধকারে যাওয়ার পরে ব্লেন্ড ইন হয়ে যায়, এটা যাতে অন্য কারোর চোখে না পড়ে। কারণ তখন ব্লক রেডের জিনিসটা খুব প্রকট ছিল, যেটা খুব ঘন ঘন হচ্ছিল, সবখানে প্রত্যেক দিনই শত শত শিক্ষার্থীদেরকে উঠায় নেওয়া হচ্ছিল। তো এই জন্য ওই পার্টটা আই উইল রিমেম্বার। মানে ওই অন্ধকারে আই ইউজ টু লাইক আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আমি বাসার ভিতর মুভ করতাম, কারণ জাস্ট ইন কেস যদি আমাকে যদি দেখে, তাহলে বাসায় আসবে, এসে খুঁজবে কে আছে, দেন দেখবে আমি আন্দোলনে যাই, তখন এই বিষয়টা আমাকে উঠায় নেওয়ার পরিকল্পনা হবে বা উঠায় নিয়ে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আই ইউজ টু ডু দ্যাট। সো এটা ছিল ব্লেন্ড ইন করার একটা ওয়ে উইথ দ্য নাইট লাইফ। এবং এরপরে যখন এটা তো আপনি বললেন যে আপনার একটা ডেইলি প্র্যাকটিসের মধ্যে অলমোস্ট চলে গিয়েছিল, ওই সময় রাজপথের আন্দোলনে, এবং আমরা দেখেছি যে বেশ মানে ব্র্যাক ইউনিভার্সিটি একেবারে শুরু থেকে আন্দোলনে ছিল, রাজপথের কোনো স্মৃতি আছে কিনা? রাজপথের স্মৃতি বলতে আমি 18 তারিখ যেদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে সরাসরি হামলা হয়,
17 তারিখে একটা ঘটনা আমি এখানে অ্যাড করি। 17 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির হলগুলো খালি করে দেওয়া হচ্ছিল, তখন আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসরা মিলে আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল, আমরা ডিসকর্ডে বসতাম তখন। সো ডিসকর্ড ওয়াজ নট টার্নড অফ। আমরা ডিসকর্ডে বসে তখন প্ল্যান করতেছি যে আগামীকালকের কর্মপরিকল্পনা কি হবে। তখন আমরা সেট করলাম এই জায়গায় হচ্ছে আমাদের পজিশনস থাকবে অ্যান্ড এভরিওয়ান এখানে সেট থাকবে, এখানে যে থাকবে সে ক্যামেরা নিয়ে থাকবে, যে এরকম কিছু হামলা টামলা হলো কিনা এটসেট্রা। এরকম সময় আমার ফোনে একটা কল আসলো এই যে ব্র্যাক ইউনিভার্সিটির হচ্ছে 50 থেকে 70 জন শিক্ষার্থী, তারা উইদাউট মোবাইল ফোনস, উইদাউট আইডেন্টিটি কার্ডস অর মানি, তারা হচ্ছে ব্র্যাকের সামনে জড়ো হচ্ছে একটাই কারণে যে ভাই ব্রাদারদেরকে হল থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে, ভাই বোনদেরকে মেরে বের করে দেওয়া হচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এর প্রতিবাদ জানাবে। আমরা তখন বসে প্ল্যান করতেছি আগামীকালকের পরিকল্পনা। তো আমার বাসা ইউনিভার্সিটি থেকে কাছে, আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি কয়েকজনের সাথে আমাকে একটা ভিডিও পাঠাইলো। আমি দেখলাম ওখানে একজন আছে যে আমার পরিচিত, কিন্তু ওর নাম্বার আমার কাছে নাই। আমি ওর মেসেঞ্জারে কল দিলাম, অন্যান্য সামাজিক মাধ্যমে কল দিলাম, তো হি ওয়াজ নট পিকিং ইট আপ, নেটওয়ার্ক ছিল না বা ইন্টারনেট অফ ছিল। আমি বাসা থেকে বের হয়ে হাফ প্যান্ট পরে দৌড়ায় ব্র্যাকের সামনে গিয়ে আমি বুকে জোরে, ভাই তুই বাসায় যা, কারণ ও তখন গেলে ওর অবস্থা কি হবে সেটা এর আগের দিনের আপনি ওখান থেকে আমি পাচ্ছিলাম। এর থেকে বেশি মেমোরেবল একটা সিন আছে 18 তারিখে যখন হচ্ছে ব্র্যাকের মেডিকেল সেন্টারে শত শত শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। আমি মেডিসিনের 2টা বড় বক্স নিয়ে ব্র্যাকের দিকে যাচ্ছিলাম আফতাবনগর থেকে। ওইটা নিয়ে যাওয়ার সময় আমি যখন আফতাবনগর থেকে আফতাবের গেট দিয়ে বের হয়ে ব্র্যাকের সামনে আসছি, সামনে দিয়ে ওই রাস্তাটার যেই স্ট্রেচটা ওইটুক যাইতে দেখলাম হেলিকপ্টারটা এভাবে করে ঘুরে ব্র্যাকের ছাদের উপর আসতেছে। আমার তখন আই লিটারালি ফেল যে আমি না মুভি অর আ গেম, দিস ইজ নট রিয়েল লাইফ, দিস ক্যান নট হ্যাপেন ইন রিয়েল লাইফ। আপনার গল্পটি শুনে কিন্তু অলরেডি আমার গুজবাম্প হচ্ছে। আমরা আরও বিস্তারিত আলোচনা করবো এবং আরও অনেকগুলো সেগমেন্ট রয়েছে, তবে সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সময় হলো একটা বিরতির। 21-এর সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাব হাসান মেহের। শাবাব, আমরা আলোচনায় ছিলাম। আমাদের পরবর্তী সেগমেন্টটিতে থাকছে হচ্ছে ব্যক্তিগত মতামত, যেখানে আপনাকে একটি প্রশ্ন করব, যে প্রশ্নে আপনার ব্যক্তিগত আসলে কতটুকু আপনি সেটার সাথে একাত্মতা করেন, অথবা সেখানে যদি আপনার কোনো নিজের বক্তব্য থাকে সেটিও আপনি আমার সাথে আজকে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত মতামতের প্রথমেই আমি যেটি জানতে চাই যে এমন স্বাধীনতায় কি চেয়েছিলেন? হ্যাঁ, এমন স্বাধীনতাই চেয়েছিলাম, যেই স্বাধীনতায় আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার দেশের সকল মানুষের ব্যক্তি স্বাধীনতা এনশিওর্ড হয়, সেই স্বাধীনতা চেয়েছি আমি। এক্সেলেন্ট। আপনারা এখন স্টুডেন্ট রয়েছেন, সামনের দিকে আপনাদের জীবন এগিয়ে যাবে, সেক্ষেত্রে কর্মজীবনে যাবেন, তখন চাকুরি নাকি উদ্যোক্তা? আমি অলরেডি কিছু উদ্যোক্তা হওয়ার মতো পরিকল্পনা নিয়েছি বা আমি কাজ করতেছি। আই হ্যাভ আ স্মল স্টার্ট আপ, এখনও ফান্ডিং স্টেজে আছে, টু মেক বায়ো লেদার আউট অফ ফ্রুটস। সো ওইখানে আই এম ওয়ার্কিং। সো আমার জব করার কোনো চিন্তা কোনো দিন ছিল না, বাট অ্যাজ আই এম স্টাডিং ল, আমার ব্যাকগ্রাউন্ড, সো হয়তো এক সময় কর্পোরেটের দিকটা আমি চিন্তা করবো দিস অ্যাজ আ, কারণ আগাতে তো হবে। এরপরে যেটা জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের মার্কেটের একটা কমন পার্সপেক্টিভ আছে জব মার্কেটের, যে সরকারি চাকরি ঘুষ ছাড়া হয় না। এটা কি ঘুষ ছাড়া হওয়া সম্ভব? যেই দিন যে সরকারি চাকরি নিতে যাবে সবাই একটা জিনিস বিশ্বাস করবে যে আমি আজ থেকে ঘুষ দেওয়া বন্ধ করে দিব, আমি দিব না, সেই চাকরিতে তো কাউকে না কাউকে জায়গা দিতে হবে। সেই দিন যেই দিন মানুষ রিয়েলাইজ করবে যে আমি টাকা না দিলে সেই সিটটা ফিল আপ করতে যে যোগ্য তাকে বসাতে হবেই, আলটিমেটলি সেখানে গিয়ে সেই মানুষটা বসবে। সো ইট ইজ পসিবল, অসম্ভব কিছু না। এক্সেলেন্ট। একদিনের যদি আপনি আসলে উপদেষ্টা হওয়ার সুযোগ পান, আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে অনেকেই এখন উপদেষ্টা পরিষদে আছে, আপনি আপনার জায়গা থেকে যদি ব্যক্তিগত সুযোগ পান, সেক্ষেত্রে আপনি আসলে মানে কি বদলাতে চাইবেন একদিনের মধ্যে? একদিনের মধ্যে আমাদের দ্রব্যমূল্যের দাম ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের দ্রব্যমূল্যের দাম যেভাবে হচ্ছে গত বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরেই বাড়তেছে, এটা যদি কমতে পারতো, আমি মনে করি সাধারণ জনগণ যারা আছে তারা অ্যাটলিস্ট
এতটুকু রেস্ট অ্যাসিওর্ড হইতো যে ওকে এখন 1,000 টাকা নিয়ে গেলে আধা ব্যাগ বাজার করে আসতে হয় না, এক ব্যাগ ভর্তি আমি বাজার নিয়ে আসতে পারতাছি, অ্যাটলিস্ট আমার 3 থেকে 4 দিনের যে চলার যোগান সেটা আমার বাসায় থাকতেছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলার মানুষ আসলে আমি মনে করি না যে উন্নয়ন চায়, বাংলার মানুষ পেট ভরে খাইতে চায়। আচ্ছা, আমরা প্রথাগত রাজনীতির যে ব্যাপারটা রয়েছে আমাদের দেশে গতানুগতিক, এইটাতে আপনার আগ্রহ কেমন? রাজনীতিতে আগ্রহ, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ল পড়তেছি টু জয়েন পলিটিক্স। এক্সেলেন্ট। এবং আপনাদের মতো শিক্ষিত এইভাবে যারা মানে সচেতন তারা যদি এগিয়ে আসে অবশ্যই রাজনীতির চিত্র বদলে যাবে। আমি পরের প্রশ্নে যাব, ধর্মচর্চা এবং সাম্প্রদায়িকতা এই দুটো জিনিস কি সাংঘর্ষিক? ইট ডিপেন্ডস। ধর্মচর্চায় কোনো ধর্মচর্চা বলে না যে অন্য ধর্মের মানুষের প্রতি ধর্ম বিদ্বেষী হও। আমি এখন পর্যন্ত কোনো ধর্মের যেসব ডকুমেন্টেশন বা বই, ধর্মগ্রন্থ আমি হয়তো শুনছি, দেখছি, বা ধর্মচর্চার বিষয়টা তো অনেক সময় সামনে আসে, আমি কোনো ধর্ম থেকেই শুনি নাই যে অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করো, রেসপেক্ট করো। সবাই বলছে শান্তির কথা, রেসপেক্টের কথা। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বিশ্বাস করি যে ধর্মচর্চা সবার মধ্যে যদি থাকে তাহলে এইখানে ধর্ম বিদ্বেষী মনোভাব, যেটা সাম্প্রদায়িক মনোভাব, অন্যকে দেখতে পারি না, ওই ধর্ম বা ওই বিশ্বাসের লোককে আমি মানি না, সেটা আসবে না। সামাজিক কোন বিষয়ের অভিজ্ঞতা, বৈষম্যের অভিজ্ঞতা আপনাকে বৈষম্য বিরোধী আন্দোলনে এনেছিল? আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা জানতে চাইছি। আমার লাইফে আমি অনেক ধরনের বৈষম্যের শিকার হয়েছি। ফ্রম কি বলবো, এরকমটাও দেখছি যে যখন আমাদের বোর্ড এক্সামস হইতো তখন দেখা যাচ্ছে যে হয়তো ওই স্কুল বা কলেজ, পাশের স্কুল বা কলেজের কোনো টিচার বা প্রিন্সিপাল এরকম ছেলে পেলে তারা হচ্ছে এক্সট্রা বেনিফিটস পাচ্ছে। দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ সাপোজ টু বি। তারপর আমি দেখছি যে শিক্ষাক্ষেত্রেও দেখছি অনেক কিছু, মানে খুব ছোটবেলা থেকে আপনি আসলে ছোটবেলা থেকে ছোট জিনিসই মনে হয়েছে যে জায়গাটাতে আমার the very first time I felt যে এই সিস্টেমটা করাপ্টেড was when I went to do my first passport. আমি দেখলাম পাসপোর্ট করতে হলে আমার টাকা দিতে হচ্ছে, যেটা সরকারি খাতে না, ঘুষ হিসাবে। That was really bad. আপনারা একটা আপনাদের মতো করে বাংলাদেশ গড়তে চান, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একটি স্পেসিফিক পয়েন্ট বলবেন যে যেই জায়গাটি নিয়ে আপনি স্পেসিফিক্যালি কাজ করতে চান। আমি বলবো আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যেটা ভেরি ইম্পর্টেন্ট ইজ পররাষ্ট্রনীতি। মানুষ অলরেডি কাজ করতেছে। আই এম সিইং ইমপ্রুভমেন্টস, টু বি ভেরি অনেস্ট। আমাদের দেশে ইনভেস্টমেন্টস বাড়তেছে এই যে এই পরিবর্তনের সময়টাতে, বাট আরও ইমপ্রুভমেন্টস দরকার। ইনভেস্টমেন্ট বাড়বে, পররাষ্ট্রনীতি ভালো করলে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে, বাহিরে টাকা আসবে, ডলার্স আসবে, যাতে আমার দেশের ইকোনমি ভালো হবে, দেশের সামগ্রিক জীবনযাত্রার মান ভালো হবে। সো আই থিঙ্ক এই জিনিসটাতে আমাদের আরও বেশি ফোকাস করা দরকার। আমরা আমাদের পররাষ্ট্রনীতি এবং ডিফেন্স যদি ভালো করতে পারি, দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর এভরি পার্সন ইন দিস কান্ট্রি। এক্সিলেন্ট। আপনার অবজারভেশন আসলে অনেক ডিপ এবং আপনি অনেক গভীর থেকে চিন্তা করেন এবং অনেক সুদূর প্রসারে চিন্তা করেন, যেটি আসলে আপনাদের এই বয়সের যে জেনজিরা, আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক পরের বয়সের মানুষরাও কিন্তু এতটা সচেতন নয় যেটা আপনারা আসলে সচেতন হয়েছেন। আমরা আরো বিস্তারিত আলোচনা করব এবং আরো অনেকগুলো সেগমেন্ট রয়েছে, তবে সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সময় হলো একটা বিরতির। 21-এর সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী শাবাব হোসাইন মেহের। আমরা বেশ সিরিয়াস আলোচনায় ছিলাম, এবারে আমরা চলে যাব একটু গেমিংয়ের দিকে। আপনার সামনে একটা রুবিক্স কিউব আছে যেখানে কালার ম্যাচিং করতে হবে, এবং এই কালার ম্যাচিংয়ের সময়ে আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো একেবারে এক কথায় উত্তর দিতে হবে, যেটি আপনাদের জেনজিদের লাইফ স্টাইল থেকে আমরা প্রশ্নগুলো পিক করেছি, এবং আপনি আসলে কোন লাইফ স্টাইলে অভ্যস্ত সেটি জানার জন্য আমরা আসলে আজকের প্রশ্নগুলো করছি। Sure. Me time or adda? Adda. Smoke or non-smoke? Non-smoke. Game or cinema? Cinema. Love marriage or arranged marriage? Well, love. আপনি কালারগুলো মেলাচ্ছিলেন, বাট মনে হচ্ছে যে এখনো বুঝতে পারছেন না যে কালারগুলো আসলে। I am trying to match it. রাইট। এবং এই যে আমরা কিন্তু এটাকে একটা সিম্বলিক ইউজ করেছি, যে এই যে আপনারা যখন কিউবটা মেলাচ্ছেন, আপনি খেলতে থাকুন, আপনারা যখন যে সোসাইটিটা নিয়ে কাজ করছেন সেখানে এরকম ভিন্ন ভিন্ন কালার আছে, এই সমস্যাগুলোকে আমাদের ভিন্ন ভিন্ন কালারগুলো আছে, এই সমস্যাগুলোকে আমাদেরকে ধরে ধরে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে কিন্তু ইরেজ করে দিতে হবে। এভরিথিং নিডস টাইম অ্যান্ড ডেফিনেটলি দেয়ার নিডস আ টেকনিক্স অ্যান্ড ডেফিনেটলি দেয়ার নিডস আ রিসার্চ।
সো ওই সময়টুকু অবশ্যই আপনারা দেবেন এবং আপনি বেশ ভালো মিলানোর চেষ্টা করছেন। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পেট অর নন পেট? পেট। আলাকার্ট অর বুফে? আলাকার্ট। পলিটিক্যাল অর নন পলিটিক্যাল? পলিটিক্যাল। ক্যাজুয়াল নাকি ফর্মাল? ক্যাজুয়াল অলওয়েজ। বিসিএস অর অ্যাব্রড? BCS BCS I guess, but আমার ক্ষেত্রে it will be BJS, judicial, যেহেতু জুডিশিয়ারি I'm studying law. ওকে ইনশাআল্লাহ, অল দ্য বেস্ট। লাস্ট কোশ্চেন, এবং জানি না আপনি কতটুকু মিলাতে পেরেছেন, চেষ্টা করে যাচ্ছিলেন। I'm trying, but I'm really bad at it. আমি আগেই বিকজ বলছি। এখানে হচ্ছে সময় স্বল্পতা আছে, ওই জিনিসটি আমরা বলছিলাম। একেবারে সর্বশেষ প্রশ্ন, অ্যান্ড্রয়েড অথবা iOS? iOS। এক্সেলেন্ট। ওকে, আমাদের খেলার পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এটা আসলে কিছুই ছিল না, এটা খুব কমন যে আপনি কতটুকু সময় নিয়ে আসলে একটা চিন্তা করতে পারেন, এবং আমরা ওটাই চাচ্ছি যে এই জেনারেশন চাচ্ছে সবকিছুর পরিবর্তন আনতে, কিন্তু সেখানে আসলে একটা সময়ের প্রয়োজন। কিছুটা সময় দিলে অবশ্যই সবকিছুর পরিবর্তন হবে। আপনারা এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনে আছেন, এই আন্দোলন সময়ে যে দেখলেন যে আপনার পরিবারেরই বা আপনার নিকটতম কেউ সামাজিক বৈষম্যে নেতৃত্ব দিচ্ছে, সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডটা কি হবে? আমার যতই কাছের মানুষ হোক না কেন, দ্যাট পার্সন নিডস টু আন্ডারস্ট্যান্ড যে সে যেটা করতেছে এটা সামাজিকভাবে হচ্ছে হয়তো তার একার বা 5 জনের বেনিফিট হচ্ছে, কিন্তু ইট ইজ অপারেশন অ্যাগেন্স্ট থাউজেন্ডস। সে যদি এটা করে, আমি যদি প্রশ্রয় দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আরও 10 জন করলে আমি তো আরও 10 জনকে বলার অধিকারটা আমার নাই, কারণ আমি নিজের আপন মানুষকে হচ্ছে সেটা বুঝাইতে পারতেছি না। আমার নিজের ঘরের ভেতরটা যদি ঠিক না থাকে, আমি বাহিরে গিয়ে যদি বলি যে আমি তো সমাধান করে ফেলতে আসছি, তাহলে আমি নিজের কাছে মিথ্যুক হচ্ছি। সো দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ অন দ্যাট। আমি বিশ্বাস করি যে কোনো, ওই যে একটা কথা আছে না যে ইফ ইউ ওয়ান্ট স্টার্ট গুড, স্টার্ট ফ্রম ইয়োর বেড, মানে বিছানা থেকে উঠেই নিজের বিছানাটা গোছানো। তো নিজের ঘরেরটা যদি ঠিক না থাকে, বাহিরে বের হয়ে আমি যতই গোছানোর ট্রাই করি, আই উইল বি আ ফেইলিয়ার এট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে আপনারা শহর পরিষ্কার করছেন, যেখানে আপনাদের জেনারেশনের খুব খুব সিম্পল একটা টেন্ডেন্সি হচ্ছে নিজের টেবিলটি না গোছানো, সেখানে আপনারা শহর গোছাতে চান। এই যে আপনারা সচেতন হয়েছেন এবং জলবায়ু নিয়ে সারা বিশ্বে কিন্তু সরব হয়েছে, তো সেক্ষেত্রে জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় আপনার আলাদা ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় আমি বলবো, আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট ক্লাব, আই এম রিলেটেড উইথ দ্য ক্লাব, আমি ওই ক্লাবে কাজ করতেছি রেগুলারলি, আমি ওই ক্লাবের একটা পজিশনেও আছি। সো বিষয়টা হচ্ছে, আমি অ্যাজ আ এনভায়রনমেন্টালিস্ট যদি আমাকে বলতে হয়, আই সি ইট অ্যাজ যে ইন দিস জেনারেশন হোয়াট উই ক্যান ডু, আমি এই কথাটা আজকেও আমার ক্লাবের প্রোগ্রাম ছিল আজকে, সো আমি বলে আসছি যে হোয়াট উই ক্যান ডু ইজ প্রিটেন্ড টু লিভ বেটার আমাদের জেনারেশনের জন্য, বাট উই ক্যান ডু ইজ টু মেক আওয়ার ফিউচার জেনারেশনস লাইফ বেটার। আমরা আমাদের বিগত যেই জেনারেশন ছিল, আমাদের আগের জেনারেশন, আমাদের যে ভালো থাকার ওয়েটা দেখেন, টেম্পারেচার ইজ রাইজিং, প্লাস্টিক নিঃসরণ থেকে শুরু করে, মানে প্লাস্টিক ওয়েস্টেজ থেকে শুরু করে এভরিথিং। সো আগের জেনারেশনটা এটার উপর বড় একটা ড্যামেজ দিয়ে গেছে আমাদেরকে। আমাদের প্লাস্টিক নিধন আইন আছে, বাট ইমপ্লিমেন্টেশন নাই। বাট হোয়াট উই ক্যান ডু ইজ আমরা ওইটা ইমপ্লিমেন্টেশনে আনতে পারি, দ্যাট উইল হেল্প আওয়ার ফিউচার জেনারেশন টু সার্ভাইভ অন দেয়ার পার্ট অফ লাইফ। আমি ভালো না থাকি, অন্তত পরের জন্য আমি ভালো তৈরি করে যাই, এই যে বোধটা আপনাদের তৈরি করে যেতে হবে। জি, আমি একেবারে সর্বশেষের দিকে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে সংস্কারক হিসেবে, আপনারা তো সংস্কারক, পরিবর্তন করছেন, সংস্কারক হিসেবে আপনার ব্যক্তিগত কোন পরিবর্তনটি আপনার চারপাশকে প্রভাবিত করতে পারে? আই উড সে মানুষের সাথে ক্লিয়ার কমিউনিকেশনস রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার যদি কোনো অভ্যাস বা আমার থেকে কিছু মানুষের, আমি যদি এটা বিশ্বাস করি যে মানুষের ভালো পরিবর্তন আনবে, দ্যাট শুড বি সত্যকে সত্য বলতে জানা, মিথ্যাকে মিথ্যা বলতে জানা, মুখের উপর বলে দিতে পারা যে হোয়াট ইউ ডিড ওয়াজ রং, হোয়াট ইউ ডিড ওয়াজ রাইট, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ব্যাড। এই জিনিসটা বা হ্যাঁ না, এই শব্দগুলোর ব্যবহার ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জেনারেশনে। আপনি যদি ক্লিয়ার কমিউনিকেশন মেথডে না আসতে পারেন, ইউ ক্যানট কোপ আপ উইথ দিস জেনারেশন। সো আই উড সে যে সবাই, ইভেন নট জাস্ট জেন জি, এই প্রোগ্রামটা জেন জি রিলেটেড, বাট আমি আমার বয়সে বড় যারা আছে, ছোট যারা আছে, ছোটদের তো ও মাই গড দে আর অন অ্যানাদার লেভেল, জেন আলফা, বাট বড়রা যারা আছে, আই উড সে কমিউনিকেশনটা যদি আপনারা ক্লিয়ার রাখেন উইথ আওয়ার জেনারেশন, যেটা বিগত রেজিম হয়তো রাখতে পারে নাই, তাই আজ অনেক কিছু হয়ে গেছে, সেই পার্সপেক্টিভ থেকে আই উড সে কমিউনিকেশন মেথডসগুলো ক্লিয়ার রাখা বেটার। এবং যে জিনিসটা আপনি বলছিলেন যে আপনারা আসলে কোনো আশ্বস্তের জায়গাটা ইয়েস অথবা নো, এই দুটো পক্ষে আপনারা আসতে চান, আমরা হয় সাদা অথবা কালো। ডিপ্লোমেসিতে যে এসে বলবে যে দেখতেছি, হবে, সময় লাগবে, উই আন্ডারস্ট্যান্ড, ধৈর্যের একটা সীমা থাকে,
একটা নির্দিষ্ট পরিমাণ টাইম আপনি হয়তো চাইতে পারেন যে এই সময়ের মধ্যে আমরা এটা সমাধান করব, ইটস ডুয়েবল। বাট এখন আপনি যদি এরকম বলেন যে আমরা দেখব, কিন্তু সময় আপনাদের কতদিন কথা লাগে? হচ্ছে যে তোমরা প্রস্তুত হয়ে এসে বলো যে এটা এতদিনের মধ্যে কমপ্লিট করাটা পসিবল। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ শাবাব আপনাকে আমাদের আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমি এটাও বলতে চাই ধন্যবাদ ইটিভিকে। অ্যাকচুয়ালি আমাদের জেনজিয়ের যে ভয়েসটা আছে এটাকে অনেক সময় রেকগনাইজ করা হয় নাই, বিগত টাইমে আমরা দেখে আসছি। বাট এখন যেহেতু আমাদের ভয়েসটাকে শোনা হচ্ছে, আমাদের পার্সপেক্টিভটা কি, আমাদের ওপিনিয়নটা কি সেটা যদি জানা হচ্ছে, আমি মনে করি দিস ইজ আ ভেরি ফার্স্ট অ্যান্ড গুড স্টেপ টুয়ার্ডস সামথিং গুড ইন দ্য ফিউচার। সো আমি অ্যাকচুয়ালি হোপফুল যে জেনজির ভয়েসকে নিয়ে আপনারা আরও ভালো করে অ্যাম্প্লিফাই করবেন এবং এর ফলশ্রুতিতে আমরা ভালো কিছু দেখব ইন দ্য ফিউচার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো স্বপ্নবাজ জেনজিকে নিয়ে, যার চিন্তাধারা দর্শন বদলে দিতে পারে বাংলাদেশকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।